অর্থাৎ কিনা কাঁচামাল এক জায়গাতে এক দেশে পড়েছে, ফ্যাক্টরিগুলো অন্য দেশে। অটোমেটিক্যালি যে পাট শিল্প, তার উপরে তার একটা আঘাত পড়ল। আর দ্বিতীয় হচ্ছে এই রেলকে ঘিরে অ্যান্ড্রিউ ইউল, ব্রেথওয়েট, জেসআপ, বার্ন স্ট্যান্ডার্ড, এই সমস্ত যে বিশাল বড় বড় ফ্যাক্টরিগুলো ছিল, সেই ফ্যাক্টরিগুলো রক্তাল্পতায় ভুগতে শুরু করলো। অর্থাৎ কিনা পাটও গেল, রেলও গেল, ইঞ্জিনিয়ারিং গেল, জুট গেল। উদাহরণ দিচ্ছি, 1964-65 সালে রেলের যে ডেভেলপমেন্ট প্ল্যান আউটলে ছিল 2753 মিলিয়ন টাকা রুপিস, অর্থাৎ কিনা 2753 কোটি টাকা, 275 কোটি টাকা। 1966-67 সালে সেটা চলে এলো 160 কোটি টাকা, এবং 68-69 সালে সেটা নেমে এলো 942 মিলিয়ন টাকা, 94 কোটি টাকা নেমে এলো। এবং এই যে কাটছাট, এই কাটছাটের বেশিরভাগটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তাই ওই যে উদাহরণ হিসেবে যে 4টে বৃহৎ শিল্পের কথা বললাম, ব্রেথওয়েট, অ্যান্ড্রিউ ইউল, জেসআপ, বার্ন স্ট্যান্ডার্ড, এই সমস্ত জায়গাতে তো জঙ্গি আন্দোলনের জন্য তো ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়নি। তারপরে কি হলো যে এই মিড-60s দুবার কিন্তু অনাবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গে খাদ্য সংকট তৈরি হলো। ইন দি মেন টাইম কংগ্রেসিদের 20 বছরের বেশি ক্ষমতায় থাকা হয়ে গেছে, এবং এক একজন কংগ্রেস নেতা তাদের জীবন এবং অন্যান্য যে ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে, এবং এই যে পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু শ্রমিক আন্দোলনের মধ্যেও পড়েছে। ফলে একটা রাজনৈতিক অস্থিরতার যে সৃষ্টি হয়, একদিকে ইন্ডাস্ট্রি যাচ্ছে, আরেকদিকে খাদ্য সংকট। ফলে 1967 এবং 69-এ দুটো নন কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু তৈরি হয়, এবং ইন্দিরা গান্ধীর বদান্যতায় সেই যে নন কংগ্রেস গভর্নমেন্ট, সেটা কিন্তু সামান্য কাল পরেই ভেঙে দেওয়া হয়। তারপরে আবার কংগ্রেস অনেক লম্বা সময় ধরে 1977 সাল পর্যন্ত ক্ষমতায় আসে। এই সময়তে ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায় খোলাখুলিভাবে মালিকদের পক্ষ নিয়ে শ্রমিক বিরোধী যে ব্যাপারগুলো চালিয়েছিলেন, গুলি, পুলিশি অত্যাচার, তাহলে উত্তরোত্তর সমস্যাটা বাড়তে থাকলো। তাহলে যে জঙ্গি যে শ্রমিক আন্দোলন হয়েছিল, সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের প্রশাসনিক ব্যর্থতা না শ্রমিকদের দোষ? যদি সমস্ত কিছু যদি শ্রমিকদের দোষ থাকে, তাহলে চিফ মিনিস্টার কি করতে?
কেন্দ্রীয় সরকারই বা কী করতে। দেখুন 70-71 সালে যখন এই জঙ্গি আন্দোলনের একটা পিক টাইম ধরা হচ্ছে, সেই সময় তো কী ছিল, পশ্চিমবঙ্গ কিন্তু 27, 24, 20 পেরিয়ে পশ্চিমবঙ্গ নেমে এসেছে 13%। এই 13%-এর বেশিরভাগ কিন্তু পাবলিক সেক্টরের জন্য। প্রাইভেট সেক্টর থেকে কিন্তু সেইভাবে কোনো রেসপন্সই ছিল না। তার কারণটা হচ্ছে যে শ্রমিক আন্দোলনকে নিজের দলের বিরুদ্ধে একটা আন্দোলন হিসেবে দেখে তাকে যেভাবে দমন করতে যাওয়া হচ্ছে, সিদ্ধার্থ শঙ্কর রায় কোনো অর্থেই সেইভাবে কোনো সফল প্রশাসক নন। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গকে দমন করার জন্যই তিনি ছিলেন। মিডিয়াতে বা অন্য কোথাও কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের এই ব্যাপারটা নিয়ে কিন্তু কখনো আলোচনা হয় না। যেটা হয়, সিদ্ধার্থ শঙ্কর রায় কত সৎ ব্যক্তি ছিলেন সেটাই কিন্তু মিডিয়ার মানে হাইলাইটের ব্যাপার ছিল। তারপরে যখন 1977 সালে বামফ্রন্ট সরকার যখন আসে, তখন তাদের আমলেও কিন্তু শুরু হয় একটা অন্য ধরনের সমস্যা। জঙ্গি যে শ্রমিক আন্দোলন, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যথোপযুক্ত কারণেই করা যেত, কারণ যে কোনো শ্রম আন্দোলনে 3টে পক্ষ থাকে, শ্রমিক, মালিক এবং সরকার। সিদ্ধার্থ শঙ্কর রায় খোলাখুলিভাবে যেমন মালিক পক্ষের হয়ে কাজ করেছেন, বামফ্রন্ট সরকার যেহেতু শ্রমিক মানে তাদের নীতিগতভাবে তারা শ্রমিকদের হয়ে কথা বলেন বলে দাবি করেন, তার ফলে 1977 সালের পর থেকে কিন্তু জঙ্গি আন্দোলনটা আস্তে আস্তে স্থিমিত হতে থাকলো। কারণ তা না হলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে জ্যোতি বসুর কোনো পার্থক্য থাকে না। ইন্দিরা গান্ধীর পক্ষেও পশ্চিমবঙ্গে কোনো রকম আর কিছু করা সম্ভব হয়নি, কারণ 77 সালে যে ব্যান্ডেট নিয়ে বামফ্রন্ট এসেছিল, তার ফলে ইন্দিরা গান্ধী আর কোনো রকম খেলা খেলতে পারেননি। তা সমস্যাটা শুধু যে শ্রমিক আন্দোলন তা তো না, তার সঙ্গে দুটো ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পকে সাংঘাতিকভাবে ব্যাহত করেছে। 1 নম্বর হচ্ছে মাসুল সমীকরণ নীতি, আর 2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি, যেটাকে বলে পারমিট বা লাইসেন্স রাজ। কেন্দ্রীয় সরকার নতুন কারখানা করার সমস্ত রকম যে পারমিশনের ব্যাপারটা নিজেদের হাতে রেখে দিয়েছিল। ফলে আপনি একটা ফ্যাক্টরি করতে চাইলেও কিন্তু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অন্তত 60 থেকে 70টা ডিপার্টমেন্টের কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো কিন্তু এই 60-70টার এক একটা জায়গাতে কিন্তু আটকে যেত। তার ফলে বক্রেশ্বর যে তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে হলদিয়ার যে পেট্রোকেমিক্যাল শিল্প, সব কিন্তু এইভাবেই দীর্ঘায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে বিরোধী থেকে শাসকের যে উত্তরণ, সেই উত্তরণটা তারা কিন্তু স্বাভাবিক করতে পারেননি। এতদিন ধরে যাদেরকে জঙ্গি আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে, তারা যখন সরকারে এলেন, এসে শিল্প বান্ধব হয়ে যাবেন, এই কনফিডেন্সটা কিন্তু শিল্পপতিদের ছিল না যে তারা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন বা চেষ্টা করবেন। ফলে 1977 সালের পরবর্তী যে অবস্থা, সেটা পরবর্তী যে বছরগুলো বেশিরভাগটাই সময় গেছে কৃষিতে উন্নয়নের জন্য। আর এই জঙ্গি শ্রমিক থেকে
যুক্তিগত শ্রম আন্দোলন, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি তো পরেকার ব্যাপার। সেই জন্য 1978 সালে পশ্চিমবঙ্গ সরকার একটা শিল্পনীতি বার করেন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1978। এই যে পলিসি, এই পলিসিতে একটা ব্যাপার ক্লিয়ার, যে অন্যান্য স্টেটে যেরকম বিদেশি বিনিয়োগটাকে স্বাগত জানানোর জন্য সবাই সবাই বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য চেষ্টা করতেন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিদেশি বিনিয়োগের কথা একবারের জন্য তাদের এই যে পলিসিতে আনেননি। তাদের কি দাবি ছিল? 1978 সালে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে দাবি ছিল মোর লাইসেন্সেস টু বি গিভেন, অর্থাৎ কিনা রোলটা কেন্দ্রীয় সরকারের। ঠিক আছে, মেনে নেওয়া গেল। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সেটাও সেটাও কেন্দ্রীয় সরকারের উপরে গেল। ইনক্রিজ ইন ফান্ড অ্যালোকেশন, সেটাও কেন্দ্রীয় সরকারের উপরে গেল। রিল্যাক্সেশন অফ রেগুলেশনস ইন সেটিং আপ অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কিনা প্রাইভেটের যে সমস্ত ইনভেস্টর, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি অফার করছেন সেটা কিন্তু কোথাও বলা হলো না। বিদেশি পুঁজি যে মোটেই এই রাজ্যে স্বাগত নয়, সেটা খোলাখুলিভাবে জানিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে বামফ্রন্ট সরকারের শিল্প সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞতা অথবা অজ্ঞানতা, এবং বিরোধী থেকে শাসকের যে ট্রানজিশন সেটা ঠিক মতো করতে না পারা। 1991 সালে পিভি নরসিংহ রাও এসে তো তুলে দিলেন মাসুল সমীকরণ নীতি এবং লাইসেন্সিংয়ের যে প্রথাগুলো, অর্থাৎ কিনা ইন্দিরা গান্ধীর আমলের মতো এখন আর কেন্দ্রীয় সরকারের দরজায় দরজায় ঘুরতে হবে না একটা ফ্যাক্টরি করার জন্য। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ শিল্প পরিস্থিতির কি তেমন উন্নতি হলো? একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে পোস্ট লিবারালাইজেশন পিরিয়ডে যে নতুন অ্যাপ্লিকেশন এসেছে ফর ইনভেস্টমেন্ট, তার 1/3 ছিল মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য। এদেশের প্রধানমন্ত্রীরা আসতেন উত্তরপ্রদেশে, কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু ইনভেস্টমেন্টগুলো চলে যেত। তারা হয়তো বিজনেসকে ঠিকমতোভাবে সমাদর করতে পারতেন, এবং পশ্চিমবঙ্গ পেল 4.31%। এই যে খনি বা কাঁচামাল তার সোর্সে থাকার কাছাকাছি থাকা সত্ত্বেও, এবং ফ্রেট ইকুয়ালাইজেশন মানে কি, পশ্চিমবঙ্গের কয়লা, পশ্চিমবঙ্গের লোহা বা পশ্চিমবঙ্গের যে অন্যান্য যে সমস্ত খনিজ পদার্থ, সেটাকে স্টিল, লোহা, কয়লা এগুলো বিভিন্ন প্রদেশে নিয়ে যাওয়া হতো, যাতে মহারাষ্ট্রের কয়লার দাম পশ্চিমবঙ্গের সমান থাকে এবং তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকেও ট্যাক্স দিতে হতো। তা এই ব্যাপারটা যখন উঠে গেল, যখন কম্পিটিটিভ এজ চলে এলো পশ্চিমবঙ্গের হাতে, তারপরে ইনভেস্টমেন্ট আসছে না কেন? তাহলে এইখানে যে কারণটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে 1977 সালের পরে 1994 সালে পশ্চিমবঙ্গ সরকার আরেকটি নতুন শিল্পনীতি তৈরি করেন, দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ওয়েস্ট বেঙ্গল 1994।
কিন্তু তার আগে একটা জিনিস আলোচনা করে নেওয়া প্রয়োজন, যে এই যে জঙ্গি যে শ্রমিক আন্দোলন বামফ্রন্টের অবস্থায় আমলে কেমন ছিল, সেখানে দেখা গেল যে মালিক পক্ষের যে লকআউটের পরিমাণ স্ট্রাইকের থেকে অনেক বেড়ে গেল। কারণ নীতি হিসাবে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু জঙ্গি আন্দোলনকে সমর্থন করতে পারতেন না, তার ফলে নিজেদের সরকারের আমলে শ্রমিকরা দেখলো যে মালিক পক্ষ কিন্তু আপার হ্যান্ড পেয়ে যাচ্ছেন। 1977 সালে 291টা স্ট্রাইক হয়েছিল এবং 191টা লকআউট। সেটাই কিন্তু পরবর্তীকালে নেমে আসে 1980 সালে 208টা এরকম ওয়ার্ক স্টপেজ হয়। 291 স্ট্রাইক থেকে সেটা নেমে এলো 78 স্ট্রাইক, আর 191টা লকআউট সেটা হয়ে গেল 130টা লকআউট। অর্থাৎ কিনা লকআউট এবং স্ট্রাইক দুটো একটু কমলো, কিন্তু অনেক বেশি থাকলো কিন্তু লকআউট। 1991 সালে স্ট্রাইকটা চলে এলো 21টায়, কিন্তু 192টা হলো লকআউট। অর্থাৎ কিনা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে মালিকপক্ষ যে ধরনের সুবিধা পেতেন, জঙ্গি আন্দোলন না থাকার কারণে মালিকপক্ষ কিন্তু অনেক বেশি পরিমাণে তারা ইনফ্লেক্সিবল হয়ে যান। এখানে একটা কথা আছে, মহারাষ্ট্রে তো পশ্চিমবঙ্গের থেকেও অনেক বেশি পরিমাণে হিংসাত্মক রাজনীতি হতো শ্রমিক আন্দোলন নিয়ে। দত্ত সামন্তের কথা সবাই জানেন, মানে যাদের মনে আছে তারা তো জানেন যে পশ্চিমবঙ্গের থেকে মহারাষ্ট্রে হিংসাত্মক শ্রমিক আন্দোলন এত বেশি হওয়া সত্ত্বেও সেখানে শিল্প স্থাপন কেন কমেনি আর পশ্চিমবঙ্গে কেন বেড়ে গেল, কমে গেল। তাই তখন বোঝা গেল যে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি যদি না থাকে তাহলে কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল যে পতন সেটা কিন্তু রোখা যাবে না। 1980-র দশকে কেন্দ্রীয় উৎপাদন সংস্থায় প্রচুর ছাঁটাই হয়। 1,77,000 মানুষ পশ্চিমবঙ্গে কাজ হারান। সেই তুলনায় মহারাষ্ট্রে বড় স্টেট হওয়া সত্ত্বেও মাত্র 2,27,000, তামিলনাড়ুতেও কর্মী সংকট হলো, কিন্তু উদার নীতির ফলে আবার সেখানে অনেক কিছু এমপ্লয়মেন্টও হলো। তারা যে এমপ্লয়মেন্ট আনতে পারলেন, পশ্চিমবঙ্গ কিন্তু সেইটা আনতে ব্যর্থ হয়েছেন। এবং আস্তে আস্তে দেখা গেল যে পশ্চিমবঙ্গ বাজারে যে পণ্যটা নিয়ে আসছে তার 60% অর্গানাইজড সেক্টর আর 40% আনঅর্গানাইজড সেক্টর। শিল্প পরিস্থিতির আরও খারাপ হওয়ার কারণে পরবর্তীকালে সেটা 50-50%-এও কিন্তু চলে আসে। এই সময়তে মালিক পক্ষ যে অ্যাডভান্টেজগুলো নিতে শুরু করেন সেটা হচ্ছে তারা চাপিয়ে দিতেন এমন সমস্ত সলিউশন। ধরুন একটা ফ্যাক্টরিতে 3-4টে ইউনিয়ন আছে, বলতে দিতেন যে যা বলছে বলুক, তাদের মধ্যে যে সব থেকে বেশি জঙ্গি মনোভাব দেখাতো শেষ পর্যন্ত তারাই সেখানকার শ্রমিক সংসদটা নিয়ন্ত্রণ করত। কিন্তু জঙ্গি কথা বলে ইউনিয়ন দখল করার পরে মালিক পক্ষের সামনে যখন তারা উপস্থিত হতেন তখন তারা নিঃশর্তে আত্মসমর্পণ করতেন। অর্থাৎ কিনা 70-71 সালে
শ্রমিক পক্ষ যদি ভয়ের কারণ হয়ে থাকেন, বামফ্রন্টের আমলে শ্রমিক পক্ষ কিন্তু নির্যাতিত হতে থাকেন। ডানলপ থেকে শুরু করে কেশোরাম রেয়ন, মেটাল বক্স, পরবর্তীকালে বার্জার পেন্টস, এরা যে ধরনের, বার্জার পেন্ট বাদ দিলে এই যে বাকি যেগুলো বললাম, সেই ফ্যাক্টরিগুলো, যে হিন্দ মোটরের যে কারখানা উঠে গেল, এটার পেছনে কোন শ্রমিক আন্দোলন দায়ী ছিল? মার্কেট এবং ম্যানেজারিয়াল ইনকম্পিটেন্স। তা সেটাকেই এখানে চালনা করা হচ্ছে, বলা হচ্ছে যে শ্রমিকদের কারণে উঠে গেছে। এটা কিন্তু ইতিহাসের অপলাপ। যাই হোক, তা থেমে থাকলে তো হবে না। পশ্চিমবঙ্গ সরকারও জানতেন না সেইভাবে যে কিভাবে কি করা সম্ভব। শ্রমিকদের ওপরে তো তারা রাশ টানলেন, কিন্তু ইনভেস্টমেন্ট তো সেভাবে এলো না। 1994 সালে যে নীতি ঘোষণা করা হলো, তাতে দেখা গেল যে ফরেন যে ইনভেস্টমেন্ট, সেটাকে দুহাতে স্বাগত জানানো হচ্ছে। এবং এখানে তারা বললেন যে প্রাইভেট সেক্টর যে একটা রাজ্যের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, সেটা বোঝানোর চেষ্টা হলো। থ্রাস্ট এরিয়া হিসাবে বলা হলো যে পেট্রোকেমিক্যাল, ইলেকট্রনিক্স, স্টিল, টেক্সটাইলস, মাইনিং, এই সমস্ত জায়গাতে ইনভেস্টমেন্ট ওয়েলকাম করা হচ্ছে। এবং এই পলিসিতে বলা হলো ইনফ্রাস্ট্রাকচার, বিশেষত বিদ্যুৎ, রাস্তাঘাট এবং টেলিকম, এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু তারপরেও কিন্তু অবস্থার বিশেষ কিছু উন্নতি হলো না। যে নতুন অ্যাপ্লিকেশন এলো, সেই নতুন অ্যাপ্লিকেশনগুলোর যে অ্যাপ্লিকেশন মানে লেটার অফ ইন্টেন্ট, সেগুলোর যে ইমপ্লিমেন্টেশন রেট, অ্যামাউন্ট, এগুলো তো পশ্চিমবঙ্গ কিন্তু অনেক পিছিয়ে থাকলো। এই যে একটা টেবিল দিচ্ছি, এখান থেকেই দেখুন যে অন্ধ্রপ্রদেশে 5,875টা অ্যাপ্লিকেশন এসেছিল এবং তাতে 7,24,788 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব ছিল। গুজরাটে ছিল 9,369। এইভাবে টেবিলটা দেখুন। এই যে ইমপ্লিমেন্টেশনে কিন্তু পশ্চিমবঙ্গ মোটামুটিভাবে ঠিক জায়গাতে থাকলেও পরিমাণটা এতটাই কম যে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ হতে পারেনি। তাহলে আরেকটা ব্যাপার থাকে যে এই অনীহাটা কেন? বামফ্রন্টের প্রতি শিল্পপতিদের অনাস্থা, বুদ্ধদেব ভট্টাচার্য নীতি এবং তিনি তার ব্যক্তিগত উদ্যোগে তো বুঝেছেন যে প্রাইভেটের যে সমস্ত ইনভেস্টররা, তারা পশ্চিমবঙ্গে কতটা ওয়েলকাম। শ্রমিক আন্দোলন আর কোনো সমস্যা নয়। কাঁচামাল বা খনিজ পদার্থ সমস্ত কিছু পশ্চিমবঙ্গে অত্যন্ত বহুল পরিমাণে পাওয়া যাচ্ছে। তাহলে অসুবিধাটা কোথায়? উৎপাদন খরচে পশ্চিমবঙ্গ কিন্তু মহারাষ্ট্র বা গুজরাটের তুলনায় অনেক কম। তাহলে 10টার মধ্যে 9 ফ্যাক্টর শিল্পায়নের পক্ষে থাকা সত্ত্বেও এখানেই হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুর এফেক্ট। একটা তৈরি হওয়া কারখানাকে কি করে ভেঙে চুরমার করে কয়েকজন হ্যান্ডফুল অফ ল্যান্ড লুজার্সের জন্যে টাটার মতো একটা গোষ্ঠীকে যখন 85% কমপ্লিট করা ইউনিট ভেঙে চলে যেতে হয়, এবং পশ্চিমবঙ্গ থেকে সেটা কোথায় গেল?
গুজরাটে, যে গুজরাটের সঙ্গে মধুর সম্পর্ক বর্তমান শাসকদের অজানা নয়। এবং এখানে 990 একর জমির মধ্যে ডিসপিউট ছিল, সোকল্ড ডিসপিউট ওয়াজ ওভার 380 একর্স। তার জন্যে টাটাদেরকে চলে যেতে হবে। এইখানে দেখা গেল যে মৃদু যে অ্যাডমিনিস্ট্রেশন, নরম অ্যাডমিনিস্ট্রেশন এবং জঙ্গি যে বিরোধী আন্দোলন, আর উল্টো দিকে গুজরাটে যে পাঠিয়ে দেওয়া হলো টাটাকে, সেখানে গুজরাট সরকার, এখন প্রধানমন্ত্রী মোদী রয়েছেন, তখনকার সময়তে তিনি ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী। কি পরিমাণ কনসেশন ফ্যাসিলিটিস দিয়ে নিয়ে যাওয়া হলো। বিজনেসম্যানরা তো থেমে থাকবেন না। অর্থাৎ কিনা একটা রাজ্যের শিল্পায়ন যে শুধুমাত্র শাসক দলের উপর নির্ভর করে তা নয়, বিরোধী দলের উপরে নির্ভর করে। নন্দীগ্রামও আরেকটা উদাহরণ। বাইরে থেকে কিছু লোকজন এসে মেধা পাটকরের মতো বা আরও যে সমস্ত সোকল্ড প্রো পুওর ইন্টেলেকচুয়ালস, তারা এসে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন যে সরকারি উদ্যোগে আইওসির নেতৃত্বে যে কেমিক্যাল হাব হওয়ার কথা ছিল, সেটাকেও তারা বন্ধ করে, আজকে নন্দীগ্রাম নিয়ে তো অনেক কিছুই শোনা যাচ্ছে, কিন্তু তখন মনে হয়েছিল যে রক্ত শোষকরা সাধারণ মানুষের রক্ত শোষণ করে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট করতে চাইছেন, যেটা করতে দেওয়াটা উচিত না। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আলাদা করে এপিসোড করার ইচ্ছে রইল। আপাতত ইতিহাসটা বর্ণনা করার জন্য যেটুকু যা তথ্য পেয়েছি সেটুকু নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন, বাধিত হব।